আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমাদের নবম অধ্যায় চলছে এখানে। তোমরা কি পড়েছো গতদিন আমি যেগুলো পড়িয়েছি? গতদিন যেগুলো পড়িয়েছি তার মধ্যে ছিল কঙ্কাল। সাবরিনা ইসলাম, কঙ্কাল কি বলতে পারবে? ঠিক আছে, এরপরে দেখো কঙ্কালের কাজ। রোয়েনা, কঙ্কালের কাজ কি? দেহ কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ ও ভার বহন, নড়াচড়া ও চলাচল সহায়তা করা। কঙ্কালের কাজ কি রোয়েনা? কঙ্কালের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, তারপরে দেহ কাঠামো তৈরি করা, রক্তকণিকা উৎপাদন করা, তাই না? আচ্ছা, আসো আজকে আমরা যেগুলো শিখবো সে জায়গায় চলে আসি। আজকে আমাদের শিখন ফল, অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি, নবম অধ্যায়। শিখন ফল কি? অস্থি, তরুণাস্থি এবং অস্থি সন্ধি। তো বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অস্থি সন্ধি। প্রথমত আমি অস্থি সম্পর্কে বলবো এবং প্রত্যেকটা যে অস্থি আছে, তরুণাস্থি আছে, এদের আমরা গঠন সম্পর্কে শিখব এবং অস্থি সন্ধিগুলো আমাদের দেহের কোথায় কোথায় অবস্থিত এগুলো সম্পর্কেও আমরা জানবো। তাহলে দেখো, প্রথমত আমি বলছি অস্থি কি। অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। তোমরা বই নিয়ে বসেছো তো? তোমাদের পাঠ্য বইয়ের 193 পৃষ্ঠা থেকে শুরু। কত? 193 পৃষ্ঠা। তাহলে অস্থি হলো যোজক কলার রূপান্তরিত রূপ এবং এটা আমাদের দেহের সবচেয়ে দৃঢ় কলা। আমাদের দেহের সবচেয়ে দৃঢ় কলার নাম কি তাহলে? অস্থি। এরপরে বলছে দেখো, অস্থির মাতৃকা বা আন্তঃকোষীয় পদার্থ এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। আমরা বললাম এখানে এটা কেমন ধরনের কলা? দৃঢ় কলা, তাই না? তোমার দেহের সবচেয়ে দৃঢ় কলার নাম কি? অস্থি। আরো আমরা বলছি যে অস্থির মাতৃকাগুলো কি দ্বারা গঠিত? এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত। মাতৃকা জৈব পদার্থ দিয়ে গঠিত। এখন দেখো, এই যে জৈব পদার্থ দিয়ে গঠিত, আমাদের এখানে পয়েন্ট করে করে লিখবে। 1 নম্বর বলবে যে আমাদের যে অস্থি আছে সে অস্থির মাতৃকা কি দিয়ে গঠিত? অস্থির মাতৃকা হচ্ছে জৈব পদার্থ দিয়ে গঠিত। এখন মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো কেমন ভাবে থাকে? ছড়ানো ছিটানো থাকে। মাতৃকা যেটা দিয়ে হচ্ছে আমাদের মূল যে এটা যে মাতৃকা বা ম্যাট্রিক্স হচ্ছে একটু জেলের মতো থকথকে বস্তু হয়ে থাকে। তাহলে মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো কেমন ভাবে থাকে? ছড়ানো ভাবে থাকে। এটা আমাদের জানতে হবে যে কেমন ভাবে থাকে। মাতৃকার মধ্যে অস্থি কোষগুলো কেমন ভাবে থাকছে? ছড়ানো ভাবে থাকছে। এরপরে দেখো বলছে একদিকে কি হচ্ছে? একদিকে যে আমাদের পুরাতন অস্থি কোষগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় এবং নতুন কোষগুলো কি হতে থাকে? উৎপন্ন হতে থাকে। এটা একটা অস্থির বৈশিষ্ট্য। পুরাতন কোষ ধ্বংস হবে এবং নতুন নতুন কোষ উৎপন্ন হবে।
এবং এই যে নতুন কোষ উৎপন্ন যদি না হতো তাহলে আমাদের অস্থি কিন্তু কি ক্ষতিগ্রস্ত হতো, অস্থি ক্ষয় হতো। এরপরে দেখো বলছে যে অস্থি আমাদের দেহের অস্থির গঠনের মধ্যে ভারসাম্য নষ্ট হতো। অস্থি কোষ কি দিয়ে গঠিত? এখানে অস্থি কি আসতে পারে, তাই না, একটা প্রশ্ন। অস্থি কি? এরপরে বলছে অস্থি কি দিয়ে গঠিত? অস্থি কি দ্বারা গঠিত? অস্থি কি দ্বারা গঠিত? আমরা বলবো যে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, মনে রাখতে হবে। কি? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আরেকটা আছে ফসফরাস দ্বারা গঠিত। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আমাদের ফসফরাস দ্বারা অস্থি গঠিত। আরো মনে রাখতে হবে অস্থিতে কত ভাগ পানি থাকে? অস্থিতে কত ভাগ পানি? অস্থিতে 40 থেকে 50 ভাগ কি থাকে? পানি থাকে। অস্থির কত ভাগ পানি? অস্থির 40 থেকে 50 ভাগ কি থাকছে? পানি থাকছে। এছাড়াও জৈব পদার্থ থাকে কত ভাগ? জৈব পদার্থ থাকবে অস্থিকোষে। জৈব পদার্থ কত ভাগ? 40% থাকবে। অজৈব পদার্থ থাকবে 60 ভাগ। খুব ইম্পর্টেন্ট তথ্য, এগুলো আমাদের লাগবে। অস্থিকোষে কত ভাগ পানি? 40 থেকে 50 ভাগ পানি। এছাড়াও অস্থিকোষে জৈব পদার্থ থাকবে 40 ভাগ, অজৈব পদার্থ থাকবে 60 ভাগ। আমি আবার বলছি, অস্থিকোষের মাতৃকা কি দিয়ে গঠিত? জৈব পদার্থ দ্বারা গঠিত। অস্থি কি দ্বারা গঠিত? অস্থি সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম দ্বারা গঠিত। এরপরে দেখো এই অস্থি কোষকে আমরা কিভাবে ভালো রাখতে পারি? অস্থি সুস্থ রাখতে হলে আমরা কি করব বলো তো? অস্থি সুস্থ রাখতে হলে আমরা কি ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবো। অস্থি সুস্থ রাখতে হলে আমরা কেমন ধরনের খাবার খাবো? ক্যালসিয়াম সমৃদ্ধ ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবো। ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অস্থি ভালো রাখে। খুবই ইম্পর্টেন্ট লাইন। ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অস্থি কি রাখে? ভালো রাখে। শুধু কি তাই? দেখো এছাড়াও আমাদেরকে কিছুক্ষণ সূর্যের আলোর মধ্যে থাকতে হবে। কেন কিছুক্ষণ সূর্যের আলোতে থাকবো আমরা? যে আমাদের ত্বকের নিচে যে কোলেস্টেরল আছে, সূর্যের আলো এটাকে কি করে? সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে সেখানে আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে। পরবর্তীতে বৃক্ক এবং যকৃতে আরো কিছু রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে আমাদের হচ্ছে যে দেহের মধ্যে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এর জন্য আমাদের কি করতে হয়? অন্তত দিনের বেশ কিছু সময় আমরা কি করে নিব? সূর্যের আলোতে একটু থাকবো, যেন আমাদের দেহের মধ্যে কি হয়? ভিটামিন ডি সংশ্লেষিত হয়। এখন যারা মনে করো যে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে এবং পুরা দেহ আবৃতকারী পোশাক পরে থাকে, তাদের একটু ভিটামিন ডি এর সমস্যা হয়ে থাকে। তারপরেও যদি তারা কি করে, একটু নিজেরা খেয়াল করে
কিছুক্ষণ সূর্যের আলোতে থাকে, তাহলে ভিটামিন ডি এর অভাব তারা কি করতে পারবে, পূরণ করতে পারবে। এরপরে দেখো আমি চলে আসছি তরুণাস্থি। তরুণাস্থি এটা খুব ইম্পর্টেন্ট। দেখো অস্থি তরুণাস্থির মতো কিন্তু শক্ত নয়। যেমন আমরা অস্থি পড়েছি যে অনেক শক্ত একটা দৃঢ় কলা, এখানে তরুণাস্থি ওরকম শক্ত নয়, এটা একটু নরম ও স্থিতিস্থাপক। নরম মানে কি, নরম মানে নরম, আর স্থিতিস্থাপক মানে কি, স্থিতিস্থাপক বলতে আমরা বুঝি ইলাস্টিসিটি, যেটা আমরা টানলে বড় হয় আবার ছেড়ে দিলে পূর্বের অবস্থায় চলে আসে, এটাকে আমরা কি বলে থাকি, স্থিতিস্থাপক বলে থাকি। এরপরে দেখো এটাও কিন্তু যোজক কলার একটা ভিন্ন রূপ। এরপরে এর তরুণাস্থির কোষগুলো কেমন ভাবে থাকে, এর কোষগুলো থাকবে 194 পৃষ্ঠায়। প্রত্যেকটা তোমরা যখন বলবে তরুণাস্থির বৈশিষ্ট্য লিখো, তোমরা পয়েন্ট করে করে লিখবে। এর কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় থাকে। কেমন ভাবে থাকে, একক বা জোড়ায় জোড়ায় এর কোষগুলো থাকে। এরপরে বলছে দেখো তরুণাস্থির কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের কি তৈরি হয়, শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু নিঃসৃত হয়। নাম কি, কন্ড্রিন। কন্ড্রিন কি আসতেই পারে। তাহলে বলছি কি দেখো যে তরুণাস্থির কোষগুলো থেকে কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদচ্ছ মানে কিছুটা স্বচ্ছ রাসায়নিক বস্তু বের হয়। তরুণাস্থির মাতৃকা কি দিয়ে গঠিত, বা তরুণাস্থির মাতৃকা হচ্ছে আমাদের কি দিয়ে গঠিত, কন্ড্রিন নামক পদার্থ দিয়ে গঠিত। কন্ড্রিন দিয়ে আমাদের কি গঠিত, তরুণাস্থির মাতৃকা গঠিত। কন্ড্রিনটা কেমন ধরনের, শক্ত ঈষদচ্ছ একটা রাসায়নিক বস্তু। জীবিত এর কন্ড্রিনের বর্ণ দেখতে কেমন, কন্ড্রিন নীল বর্ণের। কেমন বর্ণের কন্ড্রিন হয়ে থাকে, কন্ড্রিন হালকা হালকা নীল। কি কি হালকা নীল, কন্ড্রিন। কন্ড্রিন দেখতে কেমন, হালকা নীল বর্ণের হয়ে থাকে। এটা বৈশিষ্ট্য দেয় কন্ড্রিনের বৈশিষ্ট্য, হালকা নীল বর্ণের কন্ড্রিন দেখতে হয়। জীবিত অবস্থায় তরুণাস্থি কোষের প্রোটোপ্লাজম গুলো কেমন থাকে, খুবই স্বচ্ছ এবং নিউক্লিয়াসটি আকারে বড় হয়ে থাকে, নিউক্লিয়াসটি গোলাকার হয়ে থাকে। তাহলে কন্ড্রিন তরুণাস্থির প্রোটোপ্লাজম জীবিত অবস্থায় কেমন থাকে, স্বচ্ছ, এর নিউক্লিয়াসটা কেমন থাকে, গোলাকার থাকে। এরপরে বলছে দেখো কন্ড্রিনের মাঝে গহ্বর দেখা যায়, একে আমরা ল্যাকিউনি বলে থাকি। ল্যাকিউনি কি, তাহলে ল্যাকিউনি বলবে যে কন্ড্রিনের মধ্যে যে গহ্বর আছে তাকে আমরা কি বলে থাকি, ল্যাকিউনি বলে থাকি। একে আমরা ক্যাপসুল বা ল্যাকিউনি বলে থাকি। ল্যাকিউনির আরেক নাম কি, ক্যাপসুল। ল্যাকিউনির আরেক নাম ক্যাপসুল। এই যে গহ্বর বা ফাঁকা জায়গা বা ল্যাকিউনি, এর ভিতরে কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট নামক এক ধরনের কোষ থাকে। সব তরুণাস্থি, এটা খুবই এক মার্কের প্রশ্ন দেয় যে পেরিকন্ড্রিয়াম কি, পেরিকন্ড্রিয়াম কি, তোমরা বলবে হচ্ছে প্রত্যেকটা তরুণাস্থি তন্তুময় একটা আবরণ দিয়ে আবৃত থাকে, এই আবরণটার নামই হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তাহলে হচ্ছে তরুণাস্থির আবরণের নাম কি, পেরিকন্ড্রিয়াম। সব তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দিয়ে পরিবেষ্টিত থাকে, এটাকে আমরা বলি পেরিকন্ড্রিয়াম। এই আবরণটি দেখতে চকচকে ধরনের হয়ে থাকে। তাহলে পেরিকন্ড্রিয়াম দেখতে কেমন, পেরিকন্ড্রিয়াম দেখতে চকচকে।
পেরিকন্ড্রিয়াম দেখতে কেমন? চকচকে। পেরিকন্ড্রিয়াম চকচকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। পেরিকন্ড্রিয়াম দেখতে কেমন? চকচকে হয়ে থাকে। এরপরে দেখো বলছে যে তরুণাস্থি সাদা, নীলাভ এবং চকচকে দেখতে। কেন দেখছি আমরা চকচকে সাদা? এই যে পেরিকন্ড্রিয়াম দেখতে যেহেতু কেমন ধরনের? চকচকে, তাই তরুণাস্থি দেখতেও চকচকে এবং সাদা। আবার বলেছি কন্ড্রিন দেখতে কেমন? হালকা নীল। আবার এখানে দেখো যে আমরা কখনো কখনো তরুণাস্থি হালকা কেমন যেন একটু নীলাভ দেখায়। হ্যাঁ, এখন তরুণাস্থির অবস্থান কোথায়? এতক্ষণ যে তরুণাস্থি পড়লাম, এই যে নাকে হাত দাও, কি আছে? তরুণাস্থি আছে। কানে হাত দাও, কি হাত? এক নরম হাত, কোমলাস্থি। তোমার বইয়ের মধ্যে তরুণাস্থি আছে, কিন্তু আসলে এটা কোমলাস্থি বললে বেশি আমাদের কি হয়, ভালো হয়। এটা নরম যে কোমল যে অস্থি, সেগুলোকে আমরা কোমলাস্থি বলি। আরো দেখো কোমলাস্থির অবস্থান কোথায়? এই যে হাড়ের মাথায়। এখানে যে তোমরা দেখবা যে হাড় যখন খাবে, এই হাড়ের এই জায়গাটাতে কেমন আছে? একটু নরম ধরনের থাকে, অর্থাৎ অস্থি প্রান্তে। ঠিক আছে, কি থাকে? অস্থি প্রান্তে আমাদের আমরা কি দেখে থাকি? তরুণাস্থি দেখে থাকি। অস্থির প্রান্ত, এই যে আমরা যে অস্থিগুলো পড়বো, অস্থির প্রান্তে এই জায়গাগুলোতে। এখন তরুণাস্থি থাকার কারণে আমাদের কি সুবিধা? দেখো, তরুণাস্থি থাকার কারণে আমাদের কি হয় না? তরুণাস্থি থাকার কারণে আমাদের এই যে হাড়ে হাড়ে ঘষা লাগছে, তুমি সবসময় হাঁটা চলা করছো, নড়াচ্ছ, এগুলো ঘষা লাগে না, ফলে আমাদের হাড় ক্ষয় রোধ করে। তাহলে এখানে যে তরুণাস্থি আমাদের হাড়ের ঘর্ষণ জনিত আঘাত থেকে কি করতে থাকে? হাড় ক্ষয় রোধ করে। আমি আরেকবার বলি, তরুণাস্থি এটাও কিন্তু আমাদের এক ধরনের যোজক কলার রূপান্তরিত রূপ। খুব ভালো করে শুনে নাও। তরুণাস্থি দেখতে, তরুণাস্থি কেমন ধরনের হবে? নরম এবং স্থিতিস্থাপক। নরম এবং স্থিতিস্থাপক। তরুণাস্থির মাতৃকাগুলো একক বা জোড়ায় জোড়ায় থাকে। কেমন থাকবে? হয় এককভাবে থাকবে, না হলে জোড়ায় জোড়ায় থাকে। এবং এই যে তরুণাস্থির মাতৃকায় এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তার নাম কি মনে আছে মাইশা? তার নাম হচ্ছে, হ্যাঁ, কন্ড্রিন। তার নাম কন্ড্রিন। তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন নামক এক ধরনের শক্ত ঈষদচ্ছ রাসায়নিক বস্তু দ্বারা গঠিত। এরপরে দেখো কন্ড্রিনটা দেখতে কেমন? কন্ড্রিন দেখতে নীলাভ। এরপরে আমরা চলে আসলাম যে এই যে তরুণাস্থি কি দিয়ে একটা আবৃত থাকে? তন্তুময় আবরণ দিয়ে আবৃত থাকে। সেই আবরণের নাম কি? পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম দেখতে কেমন? পেরিকন্ড্রিয়াম দেখতে হচ্ছে চকচকে। এ কারণে আর পেরিকন্ড্রিয়াম চকচকে দেখতে বিধায় আমরা কি করে থাকি? তরুণাস্থিকে আমরা চকচকে দেখি, সাদা দেখি বা নীলাভও দেখে থাকি। তরুণাস্থির অবস্থান কোথায়? তরুণাস্থির অবস্থান হচ্ছে দুইটা অস্থির সংযোগস্থলে। এই যে এই জায়গাগুলোতে আমরা তরুণাস্থি দেখব, এবং কানের পিনা, নাকের অগ্রভাগ, এই জায়গাগুলোতে আমরা তরুণাস্থি দেখে থাকি। তরুণাস্থি থাকার কারণে আমাদের হাড়ে হাড়ে কি লাগে না? ঘষা লেগে হাড় ক্ষয় রোধ করে থাকে। এখন আমি চলে আসব অস্থি সন্ধিতে। অস্থি সন্ধি, সন্ধি মানে কি? মিলন, তাই না? সন্ধি মানে হচ্ছে মিলন। তাহলে দুইটা অস্থির সংযোগ স্থলকে আমরা অস্থি সন্ধি বলে থাকি।
বোর্ডের মধ্যে খেয়াল করো কি লেখা আছে, কি দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা অস্থি, আরো একটা অস্থি, এটা স্পঞ্জি অস্থি, বুঝতে পারছো? স্পঞ্জি অস্থি, এটা যদি স্পঞ্জি অস্থি হয়, এটাও কিন্তু আমাদের স্পঞ্জি অস্থি। তাহলে এই দুইটা অস্থি কি হয়েছে, এখানে সংযুক্ত হয়েছে, দুইটা অস্থি এখানে কি হয়েছে, সংযুক্ত হয়েছে। এই ধরনের অস্থি সন্ধিকে আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি বলে থাকি। পূর্ণ সচল অস্থি সন্ধিগুলোই হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। তাহলে আমরা দেখো এখানে কি শিখবো, প্রথমত আমরা বলছি অস্থি সন্ধি। অস্থি সন্ধি কাকে বলে? অস্থি সন্ধি হচ্ছে দুই বা ততোধিক অস্থির মিলনকে আমরা কি বলবো, বা সংযুক্তিকে আমরা বলবো অস্থি সন্ধি। এখন এর ভেতরে আরো একটা জিনিস পাবে, এখানে আমার বোর্ডের মধ্যে লেখা আছে দেখো, সাইনোভিয়াল সন্ধি বা সাইনোভিয়াল অস্থি সন্ধি, সাইনোভিয়াল অস্থি সন্ধি। এটা তো পড়বেই, তার সাথে সাথে আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি কি, সাইনোভিয়াল অস্থি সন্ধি। এখন দেখো সাইনোভিয়াল অস্থি সন্ধি আমরা কাকে বলবো, তার আগে আমি একটু বলে দিই অস্থি সন্ধি কেমন হয়ে থাকে, দুই ধরনের হয়, একটা সরল, একটা জটিল। একটা সরল, একটা জটিল। সরল কখন, যখন দুইটা অস্থি একত্রিত হবে বা দুইটা অস্থির মিলন স্থল, সেটাকে আমরা বলবো সরল। যখন দুইয়ের অধিক তখন বলবো জটিল। দেখো খেয়াল করো যে এখানে আমাদের যে অস্থি সন্ধিটা আছে, এখানে আমাদের দুইয়ের অধিক অস্থি সন্ধি আছে, তাই না? এখানে আমরা জানি মেটাকার্পাল, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস আছে, এখানে একটা আছে রেডিও আলনা আছে এখানে। তাহলে এটা কি সরল না জটিল অস্থি সন্ধি? এগুলো হবে আমাদের জটিল অস্থি সন্ধি। আমি আর একবার বলছি, অস্থি সন্ধি দুই ধরনের, একটা সরল, কখন সরল বলবো, যখন দুইটি অস্থি মিলিত হয় তখন হয় সরল অস্থি সন্ধি। জটিল কখন হবে, দুইয়ের অধিক অস্থির সংযুক্তি ঘটলে তখন আমরা বলবো জটিল অস্থি সন্ধি। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো সবাই? কোনো কি সমস্যা আছে এখানে? রোয়েনা, জটিল অস্থি সন্ধি কয়টাই হবে? বুঝতে পারছি। অধিকে হবে, তাই না? এখন দেখো এরপরে দেখো আমরা বলছি সাইনোভিয়াল অস্থি সন্ধি। এখন কি বা সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে? সাইনোভিয়াল অস্থি সন্ধি হচ্ছে সেই অস্থি সন্ধি যেখানে তরুণাস্থি নির্মিত দুইটি অস্থি প্রান্ত থাকবে। খুবই ইম্পর্টেন্ট, তোমার বইয়ের কোথায় আছে, 195 পৃষ্ঠা বের করো তোমাদের বইয়ের। এই যে এই চিত্রটা আঁকাতে হবে সাইনোভিয়াল অস্থি সন্ধি। আমি যেটা আঁকিয়েছি এটা তোমরা আজকে গ্রুপে আঁকিয়ে পোস্ট করবে, ওকে? এটা সুন্দরভাবে আঁকাবে তোমরা, এবং এর মানে সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলে সেটাও তোমরা লিখবে নিচে। পেন্সিল দিয়ে আঁকাবে, ডান সাইডে লেবেলিং করবে পেন্সিল দিয়ে। সব কাজ লেবেলিং, নিচের চিত্রর নাম সবই আমরা পেন্সিল ব্যবহার করব। এখন দেখো আমরা বলছি যে সাইনোভিয়াল অস্থি সন্ধি কাকে বলছে। সাইনোভিয়াল অস্থি সন্ধিতে তোমাকে তিনটা জিনিস রাখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের তরুণাস্থি নির্মিত অস্থি প্রান্ত থাকবে, তরুণাস্থি নির্মিত অস্থি প্রান্ত থাকবে। তারপরে দেখো আর কি থাকবে, আমাদের
এই যে তরুণাস এখানে থাকবে সাইনোভিয়াল গহ্বরের মধ্যে সাইনোভিয়াল রস থাকবে এবং এই দুইটা অস্থিকে লাগানোর জন্য সংযুক্ত করার জন্য আমাদের লিগামেন্ট থাকবে। তাহলে আমি একটু দেখো লিখি যে সাইনোভিয়াল অস্থি সন্ধিতে তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত থাকবে, তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত থাকবে, অস্থি প্রান্ত থাকবে। 2 নাম্বার কি থাকবে? 2 নাম্বার থাকবে হচ্ছে সাইনোভিয়াল রস, সাইনোভিয়াল রস। 3 নাম্বার হচ্ছে দেখো লিগামেন্ট। তাহলে সাইনোভিয়াল রস আর থাকে লিগামেন্ট, সাইনোভিয়াল রস এবং থাকবে মনে থাকবে এই তিনটা জিনিস থাকবে। তরুণাস্থিতে আবৃত অস্থি প্রান্ত থাকবে, সাইনোভিয়াল রস থাকবে আর লিগামেন্ট বা অস্থি বন্ধনী। পরবর্তীতে আমরা বলবো যে অস্থি বন্ধনী বা পেশি বন্ধনী এগুলো কি, লিগামেন্ট থাকবে। দেখো লিগামেন্ট যা আমাদের অস্থিকে বাঁধে, অর্থাৎ দুইটা অস্থিকে সংযুক্ত করে, সেটা আমাদের লিগামেন্ট বা অস্থি বন্ধনী। তোমরা সবাই ক্লিয়ার হয়েছো? এখানে সাইনোভিয়াল রস থাকায় আমাদের কি হয়, সাইনোভিয়াল রস থাকার উপকারিতা হচ্ছে এই যে এখানে দুইটা, এখানে তরুণাস্থি থাকার উপকারিতা আছে, সাইনোভিয়াল রস থাকার উপকারিতা আছে। দেখো সাইনোভিয়াল রস থাকার কারণে এখানে কি হয় না, কোনো ঘষা লাগে না, তাই না? এখানে একটু যেহেতু রস আছে পিচ্ছিল হয়ে থাকে এবং এই জায়গাতে ঘষা লাগে না বিধায় আমাদের হাড় ক্ষয় থেকে আমরা রক্ষা পাই সাইনোভিয়াল রস এবং তরুণাস্থি থাকার কারণে। এখন আমরা চলে আসি, দেখো আমাদের কয়েক ধরনের অস্থি সন্ধি আছে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো 195 পৃষ্ঠায় আমাদের এইখান থেকে আমরা শুরু করব। দেখা যায় অস্থি সন্ধির কয়েক ধরনের আমাদের দেহের বিভিন্ন জায়গায় অস্থি সন্ধিগুলো আছে। সে অস্থি সন্ধির আরো কয়েকটা প্রকারভেদ করব। এখানে দেখো 1 নম্বর নিশ্চল অস্থি সন্ধি। 1 নম্বর বললাম নিশ্চল অস্থি সন্ধি। নিশ্চল। এখন দেখো নিশ্চল অস্থি সন্ধি মানে কি, যে অস্থি সন্ধিগুলোকে আমরা নড়াতে পারি না সেটাকে আমরা নিশ্চল অস্থি সন্ধি বলে থাকি। যে অস্থি সন্ধিগুলোকে আমরা কি করতে পারি না, নড়াতে পারি না, সেটাকে আমরা বলি নিশ্চল অস্থি সন্ধি। দেখো কোথাকার অস্থি সন্ধি নিশ্চল অস্থি সন্ধি, এই যে আমাদের করোটির অস্থি সন্ধি। এখানে দেখো অস্থি সন্ধি আছে, এই অস্থি সন্ধিগুলোকে আমরা কি বলে থাকি বলো? এই অস্থি সন্ধিগুলোকে আমরা নিশ্চল অস্থি সন্ধি বলে থাকি। এরপরে বলছে ঈষৎ সচল। ঈষৎ সচল 2 নাম্বার, ঈষৎ সচল অস্থি সন্ধি। ঈষৎ সচল মানে কি, কিছুটা সচল। তাহলে নিশ্চল আমরা কোথায় পাই? করোটির মধ্যে পেয়ে থাকি। ঈষৎ সচল অস্থি সন্ধি আমরা কাকে বলছি? যেগুলো কিছুটা সচল, কিছুটা নড়াচড়া করতে পারি। দেখো আমাদের এই যে মেরুদণ্ডের কশেরুকাগুলো হচ্ছে ঈষৎ সচল অস্থি সন্ধি, তাই না? মেরুদণ্ডের অস্থি সন্ধি এইগুলোকে তুমি কি পুরোভাবে নড়াতে পারো? কিছুটা নড়াতে পারো, মেরুদণ্ড বাঁকাতে পারো। এরপরে চলে আসো তুমি পূর্ণ সচল। এরপরে আমাদের কি? পূর্ণ সচল। পূর্ণ সচল অর্থাৎ যেগুলোকে তুমি পরিপূর্ণভাবে নড়াতে পারো। এই যে হাত তুমি নড়াতে পারছো, কেন? হাতের অস্থি সন্ধি আমাদের হচ্ছে পূর্ণ সচল অস্থি সন্ধি। এরপরে দেখো পূর্ণ সচল আমরা অস্থি সন্ধিকে 2টা ভাগে ভাগ করে থাকি। একটা বল ও কঠোর সন্ধি,
এটা কয় প্রকার? দুই প্রকার, বল ও কঠোর সন্ধি। কঠোর সন্ধি। 2 নাম্বার চলে আসি, কবজা সন্ধি। এখন দেখো বল ও কঠোর সন্ধি, কবজা সন্ধি, বল ও কঠোর সন্ধি একটা বলের মতো অংশ। এটা দেখো, এটা আমরা যেটা জানি হিউমেরাসের মাথা, এখানে যে আমাদের গহ্বর আছে, গ্ল্যানয়েড গহ্বর, এর মধ্যে ঢুকানো থাকে। তাহলে একটা বলের মতো অংশ একটা কার মধ্যে ঢুকানো থাকবে? গহ্বরের মধ্যে ঢুকানো থাকবে। আমার নামই তো হচ্ছে কি, বল ও কঠোর। কঠোর মানে গর্ত। বল ও কঠোর সন্ধির ক্ষেত্রে আমরা বলছি কি হচ্ছে, এখানে একটা বলের মতো অংশ একটা কঠোর বা গর্তের মধ্যে প্রবেশ করানো থাকে, বিধায় একে আমরা বলি বল ও কঠোর সন্ধি। এখন এই বল ও কঠোর সন্ধির উদাহরণ হচ্ছে কোনটি? আমাদের কাঁধ ও উরু সন্ধি। এটা আমাদের কোন সন্ধি? কাঁধ। উরু সন্ধি কোনটা? এটা আমাদের উরু সন্ধি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করো, এটা উরু সন্ধি। দেখো এখানে ফিমারের মাথা, ফিমারের মস্তক, আমাদের এখানে যে অ্যাসিটাবুলাম নামক একটা গহ্বর আছে, আমাদের এটা শ্রোণী চক্রের মধ্যে এখানে ঢুকানো থাকে, এই যে প্রবেশ করানো থাকে। এখানে কোটরের মধ্যে একটা বলের মতো অংশ, এটাকে আমরা উরু সন্ধি বলি। এটাকে আমরা বলছি দেখো কাঁধ সন্ধি, কাঁধে আছে, তোমার কাঁধে আছে হিউমেরাসের মাথা। এই যে এখানে আমাদের যে এখানে স্ক্যাপুলার সাথে একটা গহ্বর আছে, সেখানে যুক্ত থাকে গ্ল্যানয়েড গহ্বর ভেতর। সবাই কিন্তু ক্লিয়ার হয়েছে তো? একটা বলের মতো অংশ একটা কোটরের মধ্যে ঢুকানো থাকে। উদাহরণ এখানে আমাদের এমসিকিউ এ আসে, বহুপদীতে দিতে পারে, যেহেতু দুইটা উদাহরণ আছে। কি কি? উরু সন্ধি এবং কাঁধ সন্ধি। আরো একটা চলে আসো, কবজা সন্ধি। কবজা, ঘরের কবজা দেখোনি যে একদিকে যায়, এই যে কবজা সন্ধি, এগুলো হচ্ছে আমাদের কবজা সন্ধি। ঠিক আমাদের দেহের যেমন হচ্ছে যে দেয়ালের সাথে লাগানো থাকে আমাদের দরজাটা, এরকম কবজা সন্ধিও এভাবে আমাদের লাগানো থাকে। দেখো হাতের কুনোই জানু, হাতের কুনোই, এটা আমাদের কোন সন্ধি? হাতের কুনোই, এটাকে তুমি একদিকে ঘোরাতে পারবে। এগুলো হচ্ছে আমাদের কবজা সন্ধির উদাহরণ। কি কি বললাম? হাতের কুনোই, জানু, এই যে জানু, এটার নাম কি? জানু সন্ধি। এটা আমাদের জানু সন্ধি। হ্যাঁ, এই যে এইটা। তাহলে আজকে আমার এ পর্যন্তই আলোচনা ছিল। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আজকে সবাই সবকিছু বুঝতে পেরেছো তো? কোনো সমস্যা যদি পড়ার পরেও মনে হয় যে আছে, তাহলে তোমরা আমাকে বলবে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের বাড়ির কাজ আমি আজকে যেগুলো পড়ালাম সেগুলোই হচ্ছে আমাদের বাড়ির কাজ, একদম অস্থি সন্ধি পর্যন্ত। আর হোমওয়ার্কের মধ্যে এটা তোমরা গ্রুপে পোস্ট করবে চিত্র। ঠিক আছে? হোমওয়ার্ক কি? এই যে অস্থি সন্ধি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।